যেন আমি ব্যর্থ হলে অন্যরা জিতে যাবে। সেটা আমি একটা এনজিওতে কাজ করতাম, ফিরে গিয়েও আবার এনজিওতে কাজ করব। আপনার পরিবেশ অন্য কেউ এসে পরিষ্কার করে দিয়ে যাবে না। আপনারা যখন বাজারে যাবেন একটা করে পাটের ব্যাগ সাথে নিয়ে যাবেন। এটা কিন্তু কোনোদিন বললেন না যে আপনার বাসায় পাটের ব্যাগ নেই। আমাদের প্রথম সফলতা হলো সুপার শপগুলো এখন আর পলিথিন শপিং ব্যাগ দেয় না। আমাকে প্রায়ই প্রশ্ন করেন যে পলিথিন শপিং ব্যাগ বন্ধে আপনি যে অভিযান শুরু করেছিলেন এটা কি সফল না ব্যর্থ বলেন। যেন আমি ব্যর্থ হলে অন্যরা জিতে যাবে, সেটার কিন্তু কোনো সুযোগ নাই। যদি পলিথিন শপিং ব্যাগ বন্ধ করতে আমরা ব্যর্থ হই, আপনার জিতে যাওয়ার কোনো সুযোগ আছে? এই পলিথিন শপিং ব্যাগ 100 বছরেও আমাদের পরিবেশ থেকে যাবে না। এগুলো ভেঙে ভেঙে মাইক্রোপ্লাস্টিক হয়ে আপনার আমার শরীরে আসবে। এখন মায়ের দুধের মধ্যে মাইক্রোপ্লাস্টিক, প্লাসেন্টার মধ্যে মাইক্রোপ্লাস্টিক, যকৃতে মাইক্রোপ্লাস্টিক, ফুসফুসে মাইক্রোপ্লাস্টিক, ব্রেনে মাইক্রোপ্লাস্টিক, রক্তে মাইক্রোপ্লাস্টিক, আমাদের মাছের মধ্যে রক্তপ্লাস্টিক। ধরেন আমরা যেভাবে কাজটা করে যাচ্ছি, অভিযান চালিয়ে যাচ্ছি, আমাদের প্রথম সফলতা হলো সুপার শপগুলো এখন আর পলিথিন শপিং ব্যাগ দেয় না। তো সুপার শপে যখন যান তখন মাছ কেনেন না, মাংস কেনেন না, সবজি কেনেন না, তখন তো বলেন না এইগুলো, তখন তো ঠিকই নিয়ে আসতে পারেন। আচ্ছা, আপনার দাদা যখন বাজারে যেত বা বাবা যখন বাজারে যেত পলিথিন শপিং ব্যাগ বাজার থেকে নিয়ে আসতো না ছালার ব্যাগটা নিয়ে যেত হাতে করে? কোনটা করতো? ছালার ব্যাগ। তো আপনি কেন ছালার ব্যাগটা নিয়ে যেতে পারেন না? এরপরে এই প্রশ্নটা করার আগে একবার একটু চিন্তা করবেন যে আমি আমার কর্তব্যটা পালন করছি কিনা। আমি একটা এনজিওতে কাজ করতাম, ফিরে গিয়েও আবার এনজিওতে কাজ করব। পরিবেশের সাথে কিন্তু গণতন্ত্রের একটা সংযোগ আছে। গণতন্ত্রে যদি নাগরিকেরা মনে করে কি আর হবে, আগে যেরকম ছিল সেরকমই হবে, তাহলে কিন্তু আর কিছুই বদলাবে না। আগে যেরকম ছিল সেরকম যাতে না হয় সেজন্য আমাদের 850 বাচ্চা প্রাণ দিয়েছে, আমাদের প্রায় 450 বাচ্চা অন্ধত্ব বরণ করেছে। আপনার বাচ্চা, আমার বাচ্চা। কাজে আগে যেমন ছিল সেরকম হবে ওই রকম বলে বসে থাকার সুযোগ নেই। আগে যেমন ছিল সেরকম যেন না হয় সেই ভূমিকা আমাদেরকে সকলকে রাখতে হবে। তো পরিবেশের সাথে গণতন্ত্রের একটা সম্পর্ক আছে। আপনার পরিবেশ অন্য কেউ এসে পরিষ্কার করে দিয়ে যাবে না, এখানে আপনাকে একটা ভূমিকা নিতে হবে। দেখেন, বাংলাদেশে যত সফল পরিবেশ আন্দোলন হয়েছে, সব সফল পরিবেশ আন্দোলন বড়গুলো সেগুলো কিন্তু মানুষের আন্দোলনে হয়েছে। যেমন উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা যাবে না, ফুলবাড়ির মানুষ সেখানে দাঁড়িয়ে গেছে, সেই আন্দোলন সফল হয়েছে। আড়িয়াল বিলে বিমানবন্দর স্থাপন করা যাবে না, এলাকার মানুষ দাঁড়িয়ে গেছে, সেই আন্দোলন সফল হয়েছে। আপনি সাদা পাথর নিয়ে দেখেন, এই সাদা পাথর নিয়ে আমরাই মামলা করেছি, মামলা করে প্রায় 4 বছর বন্ধ রেখেছিলাম পাথর উত্তোলন। শুধুমাত্র মামলার আদেশ নিয়ে, রায় নিয়ে পাথর উত্তোলন বন্ধ করা যায়নি। এই জন্য দফায় দফায় সরকারের সাথে বসতে হয়েছে, চিঠি লিখতে হয়েছে। তখন আমি একটা এনজিওতে কাজ করতাম, ফিরে গিয়েও আবার এনজিওতে কাজ করব। 4 বছর মতো বন্ধ ছিল, তারপরে আবার যখন চালু হলো আবার সেটা, এবং আমরা 2 জন উপদেষ্টা সেখানে গেলাম। যাওয়ার পরে পাথর ব্যবসায়ীরা আমাদের গাড়ি ঘেরাও করে রাখলো, গরম গরম স্লোগান দিল। তারপরে যখন এই সাদা পাথরের তোলার বিরুদ্ধে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সেটার চিত্র জনগণের সামনে আসলো এবং জনগণ বিক্ষোভ প্রকাশ করলো, আজকে কিন্তু ওই 7টা জায়গা থেকে পাথর তোলা বন্ধ হয়ে গেছে। এবং এইখানে জনগণকেই ফুল ক্রেডিট দিতে হবে। এই বিক্ষোভটা, এই জনমতের চাপটা তৈরি করতে পেরেছে। এখন পলিথিন শপিং ব্যাগ নিয়ে আমাকে প্রশ্ন করার আগে আমি আমার মতো অভিযান করে যাচ্ছি। আপনারা দেখেছেন যে আমাদের কর্মকর্তা চকবাজারে যেখানে পলিথিন ব্যাগ বানায় সেখানে গিয়ে ওটা বন্ধ করতে গিয়ে তাকে মেরে তার নাক ফাটিয়ে দিয়েছে, তার এমনকি অপারেশন পর্যন্ত করতে হয়েছে। এইটা কি ধরনের একটা সমাজ আমরা গড়লাম, যেখানে সরকার বলবে উৎপাদন করা যাবে না। সরকার কবে বলেছে বলেন? 2002 সালে। আজকে আমি কত সালে আছি? 2025 সালে। এতদিন পর্যন্ত পলিথিন উৎপাদনকারী ব্যবসায়ীরা জানে না দেশের আইন? জানে তো। আপনি অন্য আরেকটা দেশ দেখান যেখানে পলিথিন উৎপাদন বন্ধ করেছে সরকার, কিন্তু ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে তারা উৎপাদন করবে এবং তারা উৎপাদন চালিয়ে যাচ্ছে। এরকম দেশ আছে পৃথিবীতে আরেকটা? এরকম দেশ নাই। 2002 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে আইনি বিধান কেউ কখনো প্রয়োগের কথাই বলে নাই, সেজন্য ওই পলিথিন উৎপাদনকারী ব্যবসায়ীরা মনে করলো কেউ কোনোদিন তাদেরকে আর কিছু বলবে না। তাদেরকে কিছু বলুক আর না বলুক, এই দেশটা তো তাদের।
তাদের বাচ্চাদের গায়েই তো মাইক্রোপ্লাস্টিক ঢুকতেছে, তাদের পরবর্তী প্রজন্মই তো পঙ্গুত্ব বরণ করবে। তো সেইখানে কেন একজন সরকারি কর্মকর্তার নাক খাটিয়ে দেওয়া হয়? এখন র্যাব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তারা মার্কেট মনিটরিংও শুরু করে দিচ্ছে। কিন্তু আমার কথা হলো যে যেটা আইনে নিষিদ্ধ, এটা শিক্ষিত পলিথিন ব্যবসায়ীদেরকে আমাদের আইন প্রয়োগের মাধ্যমে বুঝাইতে হবে কেন? তাদের তো নিজেদেরই এখানে এগিয়ে আসা উচিত ছিল। ফলে আমরা যেন আর এইখানে যারা আছেন, আপনারা একটু অঙ্গীকার করেন যে আপনারা যখন বাজারে যাবেন একটা করে পাটের ব্যাগ সাথে নিয়ে যাবেন। এটা কিন্তু কোনোদিন বললেন না যে আপনার বাসায় পাটের ব্যাগ নেই। কেন থাকবে না? আপনি 5 কেজি ওজনের চালের বস্তা কেনেন না? ওটা তো আছেই। আপনার বাসায় পুরানো যে কাপড় আছে ওখান থেকে একটা হাতল লাগিয়ে নিয়েই তো আপনি যেতে পারেন। আপনি আপনার বাপদাদাকে বলতে শুনেন নাই যে বাজারের ব্যাগটা ধুয়ে দাও? কেন বলছে এই কথাটা? কারণ মাছের রক্ত লেগে গেছিল। ওইটুকুন পরিশ্রম আপনি করতে চান না। আপনি কাঁচামরিচটা একটা প্যাকেটে আনতে চান, টমেটোটা একটা প্যাকেটে আনতে চান, ওই প্যাকেট আপনার কোনো কাজেও লাগে না, ওটা আপনি ফেলে দেন। তারপরে ওটা কোথায় যায়? ওই আপনার পুকুরে যায়, খালে যায়, নদীতে যায়। তারপরে কি হয়? এখন বুড়িগঙ্গা নদী পরিষ্কারের দাবি তুলবেন? কেমন করে পরিষ্কার করব? ওইটার নিচে কতটুকুন পলিথিন শপিং ব্যাগ আছে জানেন? কি পরিমাণ পলিথিন শপিং ব্যাগ ওখানে জমে আছে? ওটা তুলে কোথায় রাখবো? জায়গা দিবেন আমাকে খুঁজে? তো এটা আমাকে চিন্তা করতে হবে না যে আমার কোন কাজে আমার সন্তানের উপর কি প্রভাব পড়ছে? তো পরিবেশ রক্ষাটাও কিন্তু আসলে গণতন্ত্রের মতন, সকলকে একটা অবস্থা পালন করতে হবে, সকলকে একটা অবস্থান নিতে হবে, যার যার দায়িত্ব পালন করতে হবে।